আজকের এই ভিডিওতে এই টাইটেলটা এটা আপনাদের অনেকেরই একটু খটোমটো লাগতে পারে যে দেব দা সুপারস্টার নয়, কিন্তু রূপম বলছে দেব দা সুপারস্টার, মানে দেব দয়াকারে দা সুপারস্টার। এই যে দেব দা, ঠিক আছে, এই দাদা সম্বোধন করছি, এটা কেন? এই ভিডিওতে আমরা আজকে দেবদার জন্মদিনের দিন একটা বিষয় অ্যানালিসিস করেছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরব যে কেন সে একজন ব্যাপক সুপারস্টার এবং তার স্টারডাম এই জায়গাতে সঙ্গে সঙ্গে সে এতটা রেলিভেন্ট। মানে সুপারস্টার না রেলিভেন্ট হওয়াটা কেন এত জরুরি, এই বিষয়পত্র যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এটা দেখলে বা শুনলে আমার মনে হয় আপনারাও এটার সাথে অ্যাগ্রি করবেন। তাই রেলিভেন্ট হওয়ার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে দেব না বারংবার নিজেকে খুব আপডেটেড রেখেছে, যে দেব বরাবরই খুব আপডেটেড। মনে হয় না যে দেব সময়ের থেকে একটু পিছিয়ে আছে। কেন এই কথাটা বলছি, আপনারা দেখুন, যখন দেব নিজের প্রোডাকশন হাউস খুলল তখন সে চ্যাম্পের মতোটা ছবি করলো। তারপরে একের পর এক তার ছবি এসে গেছে, তা কবির হোক, তা ককপিট হোক, বা তা পাসওয়ার্ড হোক। এবার সেই ছবিগুলো স্টাইলিশ ছিল, কন্টেন্টে ফ্রেশ ছিল, বাট ছবিগুলো ওয়ার্ক করেনি। কিন্তু সে কিন্তু বারংবার চেয়েছে অডিয়েন্সকে ফ্রেশ মেইনস্ট্রিম ছবি, স্টাইলিশ জিনিসপত্র দেওয়ার। ছবিগুলো ওয়ার্ক করেনি, কিন্তু সে কিন্তু ট্রাই করে গেছে এবং ট্রাই করে 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 একটা টাইমের পরে সে দেখলো বক্স অফিসে কোনটা চলছে। এবং দেবের যে অডিয়েন্সটা, যারা দেব বানিয়েছে পাগলু দেখে, চ্যালেঞ্জ দেখে, বলো না তুমি আমার দেখে, পরাণ যায় জলিয়ারা দেখে, তারা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এটা হচ্ছে স্পষ্ট কথা। ইয়াং অডিয়েন্সটা রিমেকের জন্য ছবি দেখতে যাচ্ছিল না এবং দেব এটা বোঝাতেও পারছিল না যে সে আর রিমেক করছে না। লোকের কিছু যায় আসে না, লোকে বোর ফিল করে ফেলেছে। সেই সময় একটা এজেড অডিয়েন্স, একটা বিশাল ভিড়, তারা ছবি দেখতে আসছিল। এবার এই যে অডিয়েন্সটা, তারা কিন্তু দেবের অডিয়েন্স নয়, তারা দেবের ছবি দেখতে যেত না কখনো। এই অডিয়েন্সটাকে দেব ট্যাপ করলো। এই যে ফ্যামিলি অডিয়েন্সটা, এরা এবার দেবের প্রতি ট্রাস্ট করলো। ভালো করে বিষয়টা বুঝবেন, এরা এত বছর দেবের ওপর কোনো রকম ট্রাস্ট করতো না, কিন্তু এরা কয়েক বছরেই দেবের অডিয়েন্স হয়ে গেল। অন্যান্য প্রোডাকশনের অডিয়েন্স হোক না হোক, দেবের অডিয়েন্স হয়ে গেল ঠিক উইন্ডোজের মতো। এরপর দেব যখন আজকে একটা খাদানের মতো ছবি আনছে, তখন কিন্তু শুধুমাত্র ইয়াং অডিয়েন্সই যে ছবিটা দেখতে যাচ্ছে এমনটা কিন্তু নয়। আমি বারংবার বলি, ফ্যান্স দিয়ে ছবির দুদিনের ব্যবসা হয়, ফ্যান্স দিয়ে ছবি টিকে যায় না। যে অডিয়েন্সটা ছবি দেখতে যাচ্ছে এর মধ্যে কিন্তু আপনার আমার মতো সাধারণ অডিয়েন্সও রয়েছে, এজেড অডিয়েন্সও রয়েছে। তো আজকে দেব কিন্তু সাকসেসফুলি এটা কোথাও একটা গিয়ে করে দিল যে তার আগের যে অডিয়েন্স সেটাকে তো আনলই, এবং এই যে অডিয়েন্সটাকে, পার্টিকুলার একটা এজ গ্রুপকে, তাদেরকে সেই 3-4 বছরে তৈরি করেছে, নিজের প্রোডাকশনের ছবিতে টেনে নিয়েছে, সেই অডিয়েন্সটাকে আগের অডিয়েন্সকে একসাথে ফিরিয়ে আনলো। তো এখানে কি আপনি প্রযোজক দেবের প্রশংসা করবেন না? এবার আমরা দেবের এই যে রিস্ক নেওয়া, এটাকে খুব একটা অ্যাকসেপ্ট করতে চাই না, কিন্তু খুব ভালো করে একটা জিনিস ভাবুন, কে নিজের প্রোডাকশন হাউস খুলে কবিরের মতো ছবি করবে? আচ্ছা, কবির করেছে, সেখানে সে লিডে রয়েছে, বাদ দিলাম, কিন্তু হবুচন্দ্র রাজা, গৌচন্দ্র মন্ত্রী, যেখানে সে নেই এবং সেই ছবিটার বাজেট একটা হেলদি অ্যামাউন্টে, কে করবে? দেব করেছে। এটা তো প্রডিউসার হিসেবে আমরা বলছি, কিন্তু দেবের কেরিয়ার 2014 সালের আগে, যখন তার কেরিয়ার 12-13তে পিকে আছে, সেই সময় সে মেইন স্ট্রিম ছবি চলাকালীন একটা বুনো হাঁসের মতো ছবি সাইন করেছে। আপনারা দেখেছেন এমন একটা ছবি যেখানে সে জানে যে হয়তো এই ছবিটা বক্স অফিসে একদমই ওয়ার্ক করবে না, তার অডিয়েন্সরা দেখতেও আসবে না, কিন্তু সে কিন্তু অভিনেতা হিসেবেও সেই ডিসিশনটা নিয়েছে। এবং আজকে খুব ভালো করে ভাবুন, দেব এই যে অভিজিৎ সেনের সাথে যে বাজেটে টনিক বানিয়েছে, তার থেকে একটু স্কেল আপ করে বানিয়েছে প্রজাপতি, কিন্তু প্রধান সে অনেকটা ব্যয়বহুল করে বানিয়েছে। সেই ছবির বাজেটটা অনেকটা বেশি ছিল এবং তার থেকেও বেশি বাজেটের ছবি করলো সে খাদান। এরপরে তার থেকেও বেশি বাজেটে সে আনতে পারে খাদান 2 এবং রঘু ডাকাত কোল্যাব করে। তো তার যে এই রিস্কটা, এটা কিন্তু বারংবার সেটা সে আস্তে আস্তে বাড়িয়েছে। পরের যেটা আমার পয়েন্ট, সেটা হচ্ছে দেবের কামব্যাক, কিন্তু কামব্যাক নয়। আবার আপনারা ভাবছেন খটোমটো পয়েন্ট, আবার না, বিষয়টা হচ্ছে অনেকে বলছেন দেবের এটা বক্স অফিসে কামব্যাক, কিন্তু আমার জিজ্ঞাসা, দেবের কি সত্যি বিশাল বড় ফল হয়েছিল? দেবের কি আমরা পরপর ডিজাস্টার, ফ্লপ, আনসাকসেসফুল ছবি দেখেছি? নয়তো। তাহলে দেবের এটা কামব্যাক তখনই তো হবে যখন সে বিশাল বড় ফল দেখবে। আসলে দেবের কামব্যাকটা হচ্ছে এই যেই অবতারে আমরা দেবকে দেখেছি বহু আগে, সেই অবতারকে ছাপিয়ে গিয়ে আরও বড়োভাবে সে এসেছে। এই জন্য আমরা বলতে পারি এই রূপে দেবের কামব্যাক।
আসলে দেবের তো কখনো সেরকমভাবে ফল হয়ইনি। এর পরের পয়েন্ট হচ্ছে দেবের ছবির প্রমোশন এবং দেবের ছবির গান। আপনাদের অনেকের মনে হতে পারে খাদানের প্রমোশনটা দেব চুটিয়ে করেছে, কিন্তু আপনারা দেবের ফিল্মোগ্রাফি দেখুন, দেব কিন্তু বরাবরই নিজের প্রমোশন আইডিয়াসের জন্য মানে খুব পপুলার। সে যেরকমভাবে নিজের ছবির প্রমোশন করে সেটা সত্যি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়। সে কিন্তু শুধুমাত্র যেই ছবিটা ব্যয়বহুল ছবি সেটাকেই প্রমোট করবো এমন নয়। তার কেরিয়ার গ্রাফে এমন বহু ছবি আছে যে ছবিটা ইটসেলফ খুব ভালো বা সেই ছবিটা খুব কম বাজেটের, কিন্তু সে কিন্তু প্রমোশন করতে কোনোভাবে দ্বিধাবোধ করেনি। তার চ্যাম্প হোক, তার পাসওয়ার্ড হোক, অন্য অভিনেতাকে নিয়ে এসে সেখানে একটা রোস্ট মতো করা, বা তার স্ট্যান্ড আপ কমেডি হোক, বা তার নিজের টিকিট বেচতে বেরিয়ে পড়া হোক, তার বারংবার ইউনিক আইডিয়ার প্রমোশনের জন্য কিন্তু সে মানে খুব পপুলার এবং তার প্রমোশন ম্যাটেরিয়াল বারংবার ওয়ার্ক করে। আপনি খুব ভালো করে ভাবুন, যবে থেকে আপনি দেবের ছবি দেখছেন বা দেখছেন না, তার ছবির গান কিন্তু আপনার কানও দেশে পৌঁছে যায়। কিভাবে? তার কারণ দেব ভালো গান পায়। প্রথম দিকে সে ভালো গান পেত যখন সে অভিনেতা হিসেবে কাজ করত, কিন্তু পরবর্তী সময় যখন সে প্রডিউসারও হয়েছে, দেব নিজের কানকে খুব ভালো করে কাজে লাগিয়েছে। দেবের ছবিতে ভালো গান হবে এটা কিন্তু কোথাও একটা গিয়ে আমাদের এক্সপেকটেশন, এবং সে সেটা বারংবার ফুলফিল করেছে। খাদানের যখন প্রথম গান এলো ঠিক আছে, সেকেন্ড গান এলো সেটাও ভালো, কিন্তু ওরকম একটা গান আমাদের লাগবে যেই গানটার মধ্যে একটা নিজস্বত্ব থাকবে, যেই গানটা মানে এমন হবে না যেটা দেখলে আমাদের মনে হবে এটা হিন্দি গানের মতো। কিশোরী গানটা তো সেটারই প্রমাণ। এরকম ম্যাসিভ হিট, অর্গ্যানিক ম্যাসিভ হিট, এরকমভাবে লোকে গানটা শুনছে, এরকমভাবে রিলস হচ্ছে, ওখানেই তো অর্ধেক প্রমোশন হয়ে যায়। আমি বারংবার বলি, যদি ছবির গান গ্রাউন্ডেড লেভেলে ব্যাপকভাবে সাড়া ফেলে, যদি সেই গান লোকে গুনগুন করে, সেই ছবির অডিয়েন্সের কাছে পৌঁছানোর চান্স ম্যাক্সিমাম হয়ে যায়। এবং তখন অডিয়েন্সকে বলতে হবে আপনি রিল বানান, তখন অডিয়েন্স এমনিই বানাবে। তো যেটা হয়েছে এই ছবির গানের সাথে। পরবর্তী যেটা পয়েন্ট সেটা হচ্ছে দেব নিজের ইমেজ ভীষণভাবে মেনটেন করেছে। এই কথাটা আমি কেন বলছি দেখুন, দেবের সাথে আমি না আমাদের এখানকার সুপারস্টার বা অন্য কারোর সাথে আমি কম্প্যারিজন করছি না, কিন্তু দেব একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে যে দেবকে আপনি খুব সহজেই দেবদা বলতে পারবেন। দেব এমন একটা কুল কাম মানুষের সাথে মিশে যাওয়া ইমেজ বানিয়েছে যেটা অডিয়েন্সের কাছে খুব পছন্দের। যে দেবকে নিয়ে যেন সবাই কথা বলতে ভালোবাসে, কথা বলতে চায়। এই কারণেই শিলাজিৎ থেকে শুরু করে প্রত্যেকে দেবের সাথে কাজ করুক চাই না করুক, দেব এই মানুষটাকে খুব সম্মান করে। যে ধরুন একদম আর্টধর্মী সিনেমা করছে, সেও কিন্তু দেব প্রডিউসার হিসেবে হোক কেমন, দেব অভিনেতা হিসেবে কেমন হোক, তার সাথে কাজ করুক না করুক, পার্সোনাল লাইফে চিনুক না চিনুক, কিন্তু দেব অ্যাজ এ পার্সন তাকে খুব সম্মান করে। তার কারণ দেব ওটা অর্জন করেছে এবং দেব সেই ইমেজটাকে ভীষণভাবে মেনটেন করে, যে দেখলে মনে হয় যে আমাদের খুব কাছের বা পাশের পাড়ার একটা ছেলে। এই ইমেজটা কিন্তু সুপারস্টাররা মেনটেন করতে পারে না, এবং সবার ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় নয়। এক একজন এক এক রকমভাবে নিজের ওই স্টারডামটাকে শো করতে চায়, কিন্তু দেব যেটা করতে পেরেছে সেটা ভীষণ ইউনিক, সেটা ভীষণ সাটল, এবং সেটা দেখলে নিজের মনে হয়। পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে দেব ফ্যান্স। আমি না এই পয়েন্টটায় কোনো ফ্যান্সদের টার্গেট করে ক্যাটার করার চেষ্টা করছি না। আমি একদম শুরুতেই বলে দিলাম যে এটা আমি সব ফ্যানদেরকে বলছি না, এটা আমি কিছু ফ্যান্সদেরকে বলছি যারা ক্রিয়েটিভভাবে নিজের পছন্দের স্টারকে সেলিব্রেট করতে চায়। মানে শুধু হাও করলাম নয় সেটা, মানে তারা একটা গান বানানো হয়েছে, সেই গানটাকে এমনভাবে পৌঁছে দিয়েছে, একটা খাদানের জন্য একটা গান বানিয়েছে, ঠিক আছে, হে খাদান। এবার সেই গানটা তো মানে যে বানিয়েছে সে দেব ফ্যান হতে পারে, বাট সেই গানটা সে ছবিটার জন্য বানিয়েছে, বা তার মনে হচ্ছে তার গানটা ছবিটায় ব্যবহার করলে ভালো হতে পারে। সেই গানটাকে এই লেভেলে পৌঁছে দেওয়া তখন ছবির কিছুই সেরকমভাবে আসেনি। এটা না একটা হিউজ, মানে ফ্যান্সরা না করলে সুপারস্টারের কাছ অবধি বা সব অডিয়েন্সের অবধি পৌঁছায় না। এই ছবি আসার আগে যেরকমভাবে সেই ছবিটার জন্য ডেডিকেটেডভাবে শর্ট ফিল্ম বানিয়ে, সেই ছবিটার জন্য তারা ভিডিওস করে, সেই ছবিটার জন্য শো অ্যারেঞ্জ করে, ফ্যান শো অ্যারেঞ্জ করে, এই যে ক্রিয়েটিভভাবে সেই ছবিটার হেল্প করা, আমার মনে হয় এটাতেই সবথেকে বেশি লাভ হবে। মানে এটাতে কোনো লাভ হবে না আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে কতটা চিৎকার করলেন, কত জোরে বললেন আমি কার ফ্যান। সবথেকে বেশি লাভ হবে আপনি যখন ছবিটা দেখতে যাচ্ছেন এবং ক্রিয়েটিভভাবে আপনার পছন্দের যে হোক তার ছবির জন্য বা তার জন্য এমন কিছু উপহার আনছেন যেটা দেখে মনে হচ্ছে যা সত্যি এই ফ্যান্সরা ছবিটাকে বাঁচিয়ে দিয়ে, ছবিটাকে চাকার দিয়ে দিয়েছে, বুস্ট আপ করে দিয়েছে। তো যে কারণে আমি এই যে প্রমোশনে ফ্যান্সদের একটা বিশাল বড় গুরুত্ব দেখলাম, এবং এটা বারংবার দেখলাম,
সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে, এবং সেটার জন্য কিন্তু অবশ্যই দেবের এই যে স্টারডম, দেবের এই যে প্রডিউসার হিসেবে এরকমভাবে উত্থান, সেটার একটা বিশাল বিশাল বড়োভাবে গুরুত্ব রাখে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা দেব দ্য সুপারস্টার এই বিষয়টাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, এবং কেন তার স্টারডম আজকে এখানে, কেন সে রিস্ক নিয়েছে, কেন তার ফল সেরকমভাবে হয়নি, কেন সে রেলিভেন্ট, কেন সে একজন ব্যাপক প্রডিউসার, কেন সে তার ফ্যান্সদের জন্য ভীষণভাবে কাছের, কেন তাকে দেবদা বলা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।